বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ময়ূকের সেই বিষাক্ত কণ্ঠস্বর বনলতার কানে শীষের মতো বাজতে থাকে। 15 লাখ টাকার দাবিটা কোনো ছোটখাটো বিষয় নয়। বনলতা ভালো করেই জানে সে একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ। তার কাছে এত টাকা কোথা থেকে আসবে? কিন্তু ময়ূক দমবার পাত্র নয়। সে বারবার ফোন করে পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়, আর মন্দারমণির সেই ভিডিওগুলোর ভয় দেখায়। বনলতা নিজের ঘরের দরজা বন্ধ করে অঝরে কাঁদতে থাকে। সে ভাবে, কেন সে অতীতে এই ভুলটা করেছিল, কেন সে ময়ূকের মতো একটা স্বার্থপর ছেলেকে বিশ্বাস করে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল। অনুভব চ্যাটার্জি মানুষটা ভীষণ সহজ সরল। সে তার স্ত্রীকে অন্ধের মতো বিশ্বাস করে, আর এই বিশ্বাসের সুযোগ নিয়েই ময়ূক এখন তলোয়ারের মতো বনলতার মাথার ওপর ঝুলছে। বনলতা বারবার ময়ূককে ফোন করে কাকুতি মিনতি করে বলে, আমার কাছে অত টাকা নেই, তুমি আমায় মাফ করে দাও, আমি তোমার পায়ে পড়ছি। কিন্তু ময়ূক পৈশাচিক আনন্দ পায়। সে বলে, টাকা তোমাকেই জোগাড় করতে হবে, আর না হলে তোমার ওই সোনার সংসার আমি আগুনে পুড়িয়ে ছাই করে দেব। অনুভব যখন অফিস থেকে ফিরে বনলতাকে ফ্যাকাশে মুখে বসে থাকতে দেখে, সে বারবার জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোমার শরীর খারাপ নাকি? বনলতা মিথ্যা কথা বলে এড়িয়ে যায়। সে বলে, মাথাটা একটু ধরেছে, আর কিছু নয়। কিন্তু অনুভবের মনে কোথাও যেন একটা খটকা লাগে। সে লক্ষ্য করে বনলতা আজকাল সারাক্ষণ ফোনটা নিজের কাছে আগলে রাখে, এমনকি বাথরুমে গেলেও ফোনটা সঙ্গে নিয়ে যায়। এদিকে লাজু যখন হোস্টেলের জন্য প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলে ফিরছিল, সেও লক্ষ্য করে বনলতা দিদিমণির হাবভাব একদম স্বাভাবিক নয়। লাজু গ্রামের মেয়ে হলেও তার বুদ্ধি বেশ তীক্ষ্ণ। সে বুঝতে পারে বনলতা কোনো একটা বড় বিপদে পড়েছে, কিন্তু সাহস করে কিছু বলতে পারে না। ময়ূক একদিন সরাসরি অনুভবের অফিসের সামনে গিয়ে হাজির হয়। সে চায় অনুভবের মনে বিষ ঢুকিয়ে দিতে, কিন্তু শেষ মুহূর্তে সে ভাবে যদি বনলতা টাকাটা দিয়ে দেয় তবে তার লাভ বেশি। তাই সে আবার বনলতাকে একটা নির্জন পার্কে দেখা করতে বলে। বনলতা বাধ্য হয়ে সেখানে যায়, আর লাজু কাকতালীয়ভাবে সেই পার্কেই ছিল নিজের কলেজের একটা প্রজেক্টের কাজে। লাজু আড়ালে দাঁড়িয়ে সবটা দেখে। সে দেখে ময়ূক বনলতাকে শাসাচ্ছে, আর বনলতা কেঁদে কেঁদে বলছে, আমার জীবনটা নষ্ট করো না ময়ূক। তখন ভিডিওটা নিজের ফোনে চালিয়ে বনলতাকে দেখায়, আর বলে, দেখো দেখো নিজেকে কেমন লাগছে। বনলতা রাগের মাথায় ময়ূকের ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। দুজনের মধ্যে চরম ধস্তাধস্তি শুরু হয়। ময়ূক বনলতাকে একটা ধাক্কা মারে, আর বনলতা ছিটকে পড়ে যায়। ময়ূক যখন আবার এগোতে যায়, তখন সে হোঁচট খেয়ে পাথরের উপর পড়ে মাথায় চোট পায়। সে কিছুক্ষণের জন্য অচৈতন্য হয়ে পড়ে। বনলতা ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। সে ভাবে ময়ূক হয়তো মারাই গেছে। লাজু সবটা দেখে অবাক হয়ে যায়। সে ময়ূকের কাছে গিয়ে দেখে লোকটা বেঁচে আছে, কিন্তু অজ্ঞান হয়ে পড়ে আছে। লাজু দেখে ময়ূকের ফোনটা দূরে পড়ে আছে। সে চট করে ফোনটা তুলে নেয়, কারণ সে জানে এই ফোনের ভেতরেই দিদিমণির ইজ্জত লুকিয়ে আছে। লাজু দ্রুত সেখান থেকে সরে পড়ে এবং নিজের হোস্টেলে ফিরে আসে। সে ফোনটা আনলক করার চেষ্টা করে, কিন্তু পাসওয়ার্ড থাকায় পারে না। এদিকে বনলতা বাড়িতে ফিরে ভাবছে সে কি করবে। সে কি অনুভবের কাছে সবটা কবুল করবে, নাকি পুলিশের কাছে যাবে? কিন্তু পুলিশের কাছে গেলে তো ভিডিওগুলো পাঁচকান হয়ে যাবে। বনলতা এবার মরিয়া হয়ে ওঠে। সে নিজের গয়নাগুলো আলমারি থেকে বের করে ভাবতে থাকে, এগুলো বিক্রি করলে কিছু তো টাকা আসবে। কিন্তু অনুভব যদি জিজ্ঞাসা করে গয়না কোথায়, তবে সে কি উত্তর দেবে? এক ভয়াবহ মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটতে থাকে বনলতার। আর ওদিকে ময়ূক হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আরও হিংস্র হয়ে ওঠে। সে বুঝতে পারে তার ফোনটা বনলতা নেয়নি, বরং অন্য কেউ নিয়েছে। সে এবার বনলতার বাড়ির গেটে গিয়ে সশরীরে হাজির হওয়ার পরিকল্পনা করে, যাতে সরাসরি অনুভবের সাথে দেখা করা যায়। বনলতার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় যখন সে দেখে ময়ূক সত্যিই তাদের গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর অনুভব তখন মাত্রই গাড়ি নিয়ে বেরোতে যাচ্ছে। বনলতা জানলার পর্দা সরিয়ে দেখে তার রক্ত হিম হয়ে আসে। সে ভাবে, আজই কি তবে তার সব শেষ হয়ে যাবে? লাজু তখন কেবল কলেজ থেকে ফিরছিল। সে দূর থেকে ময়ূককে গেটের সামনে দেখে বুঝতে পারে চরম বিপদ ঘনিয়ে এসেছে। লাজু দৌড়ে গিয়ে ময়ূকের সামনে দাঁড়ায়, আর শুরু হয় এক নতুন মোড়। ময়ূক যখন অনুভবের গাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করে, তখন অনুভব অবাক হয়ে গাড়ি থেকে নেমে আসে। সে ময়ূককে চেনে না, তাই গম্ভীর গলায় জিজ্ঞাসা করে, আপনি কে, আর এখানে চিৎকার করছেন কেন? ময়ূক তখন পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে দেখায়। সে জানত ফোন চুরি হতে পারে, তাই সে আগে থেকেই সব ভিডিও ব্যাকআপ করে রেখেছিল। ময়ূক বলে, মিস্টার চ্যাটার্জি, আপনার স্ত্রী বনলতা সম্পর্কে কিছু চরম সত্য আপনাকে দেখাতে এসেছি, যা দেখার পর আপনি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন।
অনুভব রেগে গিয়ে বলে, আমার স্ত্রী সম্পর্কে আজে বাজে কথা বললে আমি পুলিশ ডাকব। বনলতা তখন বারান্দায় দাঁড়িয়ে কাঁপছে। তার মনে হচ্ছে সে এক্ষুনি ছাদ থেকে লাফ দিয়ে মরে যাবে। কিন্তু ঠিক সেই সময় লাজু ময়ূকের সামনে এসে দাঁড়ায়। লাজু ময়ূকের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসে আর বলে, এই যে মশাই, আপনি কি নিজেকে খুব বড় খেলোয়াড় ভাবছেন? ময়ূক অবাক হয়ে বলে, তুই আবার কে ছুকরি? সরে দাঁড়া মাঝখান থেকে। লাজু তখন অনুভবের দিকে তাকিয়ে বলে, অনুভবদা, এই লোকটা একটা ফ্রড। ও আমাদের গ্রামের কলেজের কাছেও একবার এরকম ব্ল্যাকমেল করতে গিয়ে ধরা পড়েছিল। ময়ূক আকাশ থেকে পড়ে। সে বলে, আমি তোকে চিনিই না, আর আমি ব্ল্যাকমেল করতে আসিনি, আমি সত্য দেখাতে এসেছি। অনুভব তখন দ্বিধায় পড়ে যায়, কারণ লাজুকে সে বিশ্বাস করে। লাজু তখন ময়ূকের পেনড্রাইভটা ছিনিয়ে নেওয়ার ভান করে এক নাটক শুরু করে। সে বলে, এই পেনড্রাইভে তো ভাইরাস আছে, আপনার সব ফাইল নষ্ট হয়ে গেছে। আসলে লাজু আগেই ময়ূকের ফোন থেকে সব জেনে নিয়েছিল। ময়ূকের ফোনে এমন কিছু মেসেজ ছিল যেখানে সে বনলতার কাছে টাকা চেয়েছিল। লাজু চতুরতার সাথে সেই স্ক্রিনশটগুলো নিজের ফোনে নিয়ে রেখেছিল। লাজু তখন সবার সামনে তার ফোন বের করে সেই মেসেজগুলো অনুভবকে দেখায়, যেখানে ময়ূক স্পষ্ট লিখেছিল 15 লাখ টাকা না দিলে সে সব ভাস করবে। অনুভব যখন ওই মেসেজগুলো পড়ে তখন তার চোখ রাগে লাল হয়ে যায়। সে ময়ূকের কলার ধরে একটা জোরালো চড় মারে আর বলে, তুই আমার স্ত্রীকে ব্ল্যাকমেল করার সাহস কোত্থেকে পাস? ময়ূক আমতা আমতা করে বলে, আমি সত্যি বলছি, আপনি ভিডিওটা দেখুন। অনুভব তখন বলে, ব্ল্যাকমেলারের কথা আমি বিশ্বাস করি না, ভিডিও থাকলে সেটা তুই জালিয়াতি করে বানিয়েছিস। বনলতা তখন নিচে নেমে আসে। সে বুঝতে পারে লাজু তাকে বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। বনলতা সাহস করে অনুভবের সামনে দাঁড়ায় আর বলে, অনুভব, এই লোকটা আমাকে আগে থেকেই চেনে, ও আমাকে মানসিকভাবে খুব কষ্ট দিয়েছে। অনুভব বনলতাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে আর ভয় পেতে হবে না, আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। ময়ূক যখন দেখল তার সব পরিকল্পনা ভেস্তে গেছে, সে তখন শেষ অস্ত্র হিসেবে লাজুকে আক্রমণ করে। সে বলে, এই মেয়েটাও সব জানে, ও মিথ্যে বলছে। অনুভব তখন পুলিশে ফোন করে দেয় আর ময়ূককে পুলিশের হাতে তুলে দেয়। ময়ূক যাওয়ার সময় চিৎকার করতে থাকে যে সে আবার ফিরে আসবে, কিন্তু লাজু জানে ময়ূকের সব ডিজিটাল প্রমাণ সে আগেই নষ্ট করে দিয়েছে। ময়ূক জেলে যাওয়ার পর বনলতা আর লাজু একা হয়। বনলতা লাজুর হাত ধরে অঝরে কাঁদতে থাকে। সে বলে, লাজু, তুমি আজ আমায় নতুন জীবন দিলে, আমি কি করে তোমার ঋণ শোধ করব? লাজু তখন শান্ত গলায় বলে, দিদিমণি, অতীতের ভুল আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না, আপনি অনুভবদাকে সবটা বলে দিন, কারণ লুকোনো সত্যি একদিন না একদিন বিষ হয়ে ওঠে। বনলতা সেই রাতে অনুভবকে সব সত্যি কথা বলে দেয়। সে জানায় মন্দারমণির কথা আর ময়ূকের সাথে তার পুরনো সম্পর্কের কথা। অনুভব প্রথমে স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছিল না যে বনলতা তাকে এত বড় একটা কথা লুকিয়েছে। অনুভবের মনে হয় বনলতা তাকে ঠকিয়েছে। সে ঘর থেকে বেরিয়ে যায় আর সারা রাত ফিরে আসে না। বনলতা ভাবে তার সংসার হয়তো সত্যিই ভেঙে গেল। পরের দিন সকালে যখন লাজু কলেজের জন্য তৈরি হচ্ছে, সে দেখে অনুভব ফিরে এসেছে। বনলতা অনুভবের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, তুমি সত্যিটা বলেছ, এটাই সবথেকে বড় কথা। আমি তোমার অতীত নিয়ে মাথা ঘামাবো না, কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে আর কোনো পর্দা থাকা চলবে না। বনলতা অনুভবের বুকে মাথা রেখে শান্তি খুঁজে পায়। এদিকে লাজু যখন কলেজের ফ্রেশার্স ফাংশনে স্টেজে ওঠে নাচ করতে ওঠে, তখন তার মনে এক অদ্ভুত আত্মতৃপ্তি। সে আজ শুধু একজন ডাক্তার হতে আসা ছাত্রী নয়, সে একজন দক্ষ জীবন রক্ষাকারীও। লাজু স্টেজে যখন নাচছে, তখন দর্শকাসনে বসা অনুভব আর বনলতা তাকে করতালিতে ভরিয়ে দেয়। লাজু বুঝতে পারে শহর আর গ্রাম বলে কিছু হয় না, মনের সাহস আর বুদ্ধি থাকলে যে কোনো জয় করা সম্ভব। লাজুর নাচ শেষ হওয়ার পর সবাই যখন বাহবা দিচ্ছে, তখন লাজু মাইক হাতে নিয়ে বলে, আজ আমি যে নাচটা করলাম সেটা আসলে অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়। এই বলে সে বনলতার দিকে তাকায়। বনলতা চোখের ইশারায় তাকে ধন্যবাদ জানায়। গল্পের এই মোড় থেকে বোঝা যায় যে লাজু শুধু নিজের পায়ে দাঁড়াতেই আসেনি, সে এসেছে সম্পর্কের জট ছাড়াতে আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে। অনুভবের মনে লাজুর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়, আর বনলতা ফিরে পায় তার হারানো মর্যাদা। গল্পের শেষে দেখা যায় লাজু তার সাদা কোট পরে হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছে, আর তার চোখে মুখে এক নতুন আগামীর স্বপ্ন ফুটে উঠছে, যেখানে ভয় নেই, আছে শুধু সত্য আর সাহসের জয়গান।